কিন্তু এখন তো আর হবে না অপূর্ব। এই বলে আনভির তাকালো অপূর্বর দিকে, বলল, এটা ভাববেন না জাহির পাঁচ সম্পর্কে আমি কিছু জানি না। আপনি আপনার বাবা ওরফে চাচা মশাই, আহির সো কল্ড বাবা অ্যান্ড লাস্ট রাহি, শুধুমাত্র আহির মায়ের প্রপার্টি হাসিলের জন্য যা যা করেছেন এর প্রাপ্য তো দুনিয়াতেই ভোগ করে যেতে হবে। আহিকে ভুলে যান, কারণ আমি থাকতে আহির টু পরিমাণ ক্ষতি কেউ করতে পারবেন না আপনারা। বলেই আনভির গাড়িতে উঠে চলে গেল জায়গাটা প্রস্থান করে। অপূর্ব দাঁড়িয়ে আছে নির্বিকার ভঙ্গিমায়, চোখের দৃষ্টি নিষ্প্রভ। বারবার অপূর্ব একই ভুল করছে আনভিরকে সহজ সরল ভেবে, কিন্তু আনভিরও অমন না। অপূর্ব নিজের চুলে আঙ্গুল চালালো, রাহির উদ্দেশ্যে বলল, আমি সব সত্য জানতে চাই রাহি, ইয়ারকে কি চাচ্ছে আসলে? ঘরে ক্রমাগত পায়চারি করে চলেছি আমি হসপিটালে। এখন তখন আনভিরের বলা কথাগুলোর কথা ভাবতেই আমার অন্তরাত্মা রীতিমতো কেঁপে উঠল। নাহিদ ভাইয়া আমার দিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সম্ভবত ওনাকে কোনো কাজ দিয়েছেন আনভির। আপাতত উনি ড্রয়িং রুমের সোফায় একগাদা কাগজপত্র আর ল্যাপটপ নিয়ে কাজে মশগুল আছেন। নুরিয়াপা আমায় এক গ্লাস পানি দিয়ে গেল। আমি পানি খেয়ে তাকালাম নাহিদ ভাইয়ের দিকে। তারপর তার কাছাকাছি সোফায় বসে আদুরে কণ্ঠে বললাম, ভাইয়া। নাহিদ ভাইয়া রীতিমতো অবাক প্রসন্ন হয়ে তাকালো আমার দিকে, বলল, এভাবে তাকাবেন না আমায় ভাবি, এভাবে ডাকবেন না আমায়। আপনার মুখে এত আদরে ডাক শুনলে ভয় লাগে আমার। এমনিতে তো কম চালান না, না জানি আবার কি করতে বলবেন। আমি ফোর্স করে নিঃশ্বাস ত্যাগ করলাম, বললাম, আসলে আনভির কখন আসবেন? তা আমি কি করে বলবো? তার সাথে গার্ড আছে ভাবি, ভয় পাবেন না। আরে আমি এই জন্য ভয় পাচ্ছি না রে বেটা, ভয় পাচ্ছি অন্য কোনো কারণে। কিন্তু কারণটা কখনোই বলা সম্ভব না নাহিদ ভাইয়ের কাছে। আমি এবার ফট করে বললাম, আমি আজকে আপনার রুমে শুবো ভাইয়া। নাহিদ ভাইয়ের সব কাজ ছেড়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল আমার দিকে, এক প্রকার তটস্থ হয়ে পড়লো। বেশি গাজা টাজা খেয়েছেন নাকি ভাবি এই সহ্য বলছেন? হ্যাঁ, আপনি আমার ছোট বোনের মতো ভাবি। ভাই যদি শোনে আপনার উল্টোপাল্টা কথা তবে পিটাবে আমায়। আমি অস্থির হয়ে বললাম, আরে আমি অমন করে বলতে চাইনি ভাইয়া, যেমনটা আপনি ভাবছেন। আমি আমি বলছিলাম যে আপনি আজকে আনভিরের সাথে ঘুমান, আমি আপনার রুমে ঘুমাবো। সন্দেহান চোখে তাকালো নাহিদ ভাইয়া, বলল, কেন কেন ঝামেলা আছে নাকি কোনো? আমি এবার তেজি গলায় বললাম, ঝামেলা তো আপনার ওই খাটাস ভাইটা। আমি আজকে ওনার রুমে যাব না, ব্যাস। তাই নাকি আহি? হঠাৎ এত গম্ভীর কণ্ঠ শুনতেই থমকে গেলাম আমি। নাহিদ ভাইয়া বোকার মতো একবার আমার দিকে আর একবার ওই দিকে তাকালো। যা ভেবেছিলাম তাই, আনভির এসে পড়েছেন। এখানেই থামলে হয়তো হতো, কিন্তু শুনেও ফেলেছেন আমার কথা। আমি ওনার দিকে তাকিয়ে দেখলাম ওনার মুখে নির্বিকারত্বের ছাপ। নুরিয়াপা ওনাকেও পানি দিলেন এবার। আনভির ব্যস্ত স্বরে বললেন, আমার খাবার সব বক্সে ভরে ফ্রিজে রেখে দিন আপা। আচ্ছা। বলে চলে গেল আপা। আমি ফাটা বেলুনের মতো বসে রইলাম। এবার আমার দিকে তাকালেন আনভির, বললেন, আমার সাথে বেডরুমে আসো আহি। ওনার মুখে আহি ডাকটা শুনে স্পষ্ট বুঝলাম তখন মোবাইল অফ রাখার কারণে ভয়াবহভাবে রেগে আছেন উনি। আমি আহত চোখে তাকালাম নাহিদ ভাইয়ের দিকে, কিন্তু উনি এমন একটা ভাব নিয়ে আছেন যে আমাদের ত্রিসীমানার মধ্যে উনি নেই। আনভির পা বাড়ালেন উপরে যাওয়ার জন্য। আমি নাহিদ ভাইয়ের মুখে সোফার কুশন ছুঁড়ে তেজি গলায় বললাম, দিন আমারও আসবে একদিন, তখন আপনার ইনোসেন্টওয়ালা মুখ ছুটিয়ে বের করব। বলেই গটগট করে এখান থেকে চলে গেলাম আমি। রুমে গিয়ে দেখলাম রুমে নেই আনভির, সম্ভবত শাওয়ার নিতে গিয়েছেন। আমি এবার কি করব ভেবে পেলাম না, তাই চুপচাপ রইলাম খাটে বসে। কিয়ৎ প্রহর অতিবাহিত হওয়ার পর দরজা খোলার শব্দে ধ্যান ভাঙলো আমার। আনভির বেরিয়ে এলেন শাওয়ার সেরে। ওনাকে দেখে বিস্ফোরিত কণ্ঠে লম্বা সময় তাকিয়ে থাকলাম আমি, কেননা আনভির জাস্ট একটা ট্রাউজার পরে বেরিয়ে এসেছেন, গলায় একটা হালকা রঙের তোয়ালে ঝুলানো। অগোছলো চুলগুলো পানির স্পর্শে আরো অগোছলো করে তুলেছে ওনাকে। আমি দৃষ্টি সরিয়ে নিলাম, ওনা খামচে বসে রইলাম সেভাবেই। মানুষটার মধ্যে লাজ লজ্জার উচ্ছিষ্টটুকুও নেই। আনভির আমার দিকে তাকিয়ে বললেন, সিরিয়ালের বউদের মতো বসে আছো কেন? টমেটো ভাই কাম হিয়ার, আমার চুল মুছে দাও। ওনার এইসব আদিক্ষেতা বিরক্তির দিকে ঠেলে দিলেও আমি কিছুই বললাম না। চুপচাপ দুপা উঁচু করে ওনার সামনে চুলগুলো মুছে দিতে উদ্যত হলাম। কিছুক্ষণ পর আমি বললাম, টি শার্টটা পরে নিন এখন, টি শার্টটা পরে নিন এখন। আনভির মজা পাচ্ছেন আমায় এই অস্বস্তিতে দেখে, তাই বললেন, হোয়াট? আমি তো ভাবছি আজ সারা রাত এভাবেই থাকবো। আমি সাথে সাথেই বললাম, মোটেও না।
আপনার লাজ লজ্জা না থাকলেও আমার আছে মিস্টার। আনভীর সরু চোখে তাকালেন আমার দিকে, সম্ভবত ভাবছেন কিভাবে আমার শাস্তি দেওয়া যায়। ওনার দৃষ্টি দেখে আমার গলা শুকিয়ে গেল। পিটপিট করে তাকালাম ওনার দিকে। আনভীর আমার দিকে খানিকটা ঝুঁকে এসে বললেন, এতই যখন আমি লাজ লজ্জাহীন ক্যারেক্টারলেস খাটাস, আমার তো উচিত সেগুলোর যথার্থ প্রয়োগ করা, তাই না? এই কথাটা বলেই আমার দিকে এগোলেন আনভীর, নিষ্প্রভ দৃষ্টি আমার দিকে। আমি বললাম, দরকার নেই এসবের। আর কি? আমার না বলতে দিয়ে উনি ঝুঁকে গেলেন। আমি মিয়ে গেলাম ওনার কার্যকলাপ দেখে। খুব একটা সুবিধা আজ করতে পারলাম না এখানে, তাই বললাম, আর দূরে সরুন আমার কাছ থেকে। আমি দুকদম পেছাতেই আনভীর আমার হাত চেপে নিজের কাছে টেনে আনলেন। ওনার এহেন কাণ্ডে বাকশূন্য হয়ে রইলাম আমি। লজ্জা আমার যেন আবিষ্ট করে রইল। আনভীর এখনো শুধুমাত্র ট্রাউজার পরে দাঁড়িয়ে আছেন, চোখে মুখে বিরাজমান শয়তানি হাসি। এই হাসিটা সুবিধার লাগলো না আমার, তাই হাত ছাড়িয়ে নেওয়ার প্রচেষ্টা চালিয়ে বললাম, দেখুন। দেখছি তো তোমায়, খুব ভালো মতো দেখছি। আর কি দেখবো তোমার? বলে উনি ঝুঁকে এসে পলক্ষীনভাবে পরখ করে নিলেন আমার চোখ থেকে ঠোঁট পর্যন্ত, প্রত্যেকটা বিষয়। ঠোঁট নাড়িয়ে আবছাভাবে বললেন, মাই বেবি গার্ল। গাল আমার রক্তিম লাল গোলাপের মতো হয়ে গেল এমন ফিসফিসানো মোহনীয় কণ্ঠ শুনে। মানুষটার কণ্ঠ কেমন যেন অল্পতেই ঘোরে নিয়ে যাওয়ার মতো তুমুল ক্ষমতা রাখে, তাই তো ওনার কণ্ঠ সবার কাছে এতটা আকর্ষণীয় বিষয়। আমি পলক ফেলে নিচে তাকিয়ে রইলাম। ওনার গহীন চোখে চোখ রাখার সাধ্য আমার নেই। আবার এমন সুঠাম দেহের সিক্ত গড়নে হার্টবিট ক্রমান্বয়ে বাড়ছে আমার। আনভীর এবার বললেন, তো বলো, তোমায় কি শাস্তি দেবো এখন? আমি ইতস্তত বোধ করছি হঠাৎ, সেই সাথে এখনো অবাক হচ্ছি এটা ভেবে সাহেব এখনো শাস্তির কথা ভুলেননি। আমি এবার বললাম, আপনি ভুলেননি? না তো, এআরকের ব্রেন এতটা উইক না যে সে নিজের বেবি গার্লের ভুলটা এত সহজে ভুলে যাবে। তো বলো তো আহি, ফোন সুইচ অফ করে রেখেছিলে কেন? শেষ কথাটি উনি বলেন দাঁতে দাঁত পিষে। এতক্ষণের রম্যতার ভাব নিমিষেই ধোয়ার মতো উড়ে গেল। আমি কিছুক্ষণ নিষ্পলক পানে তাকিয়েছিলাম ওনার দিকে। একটা মানুষ কিভাবে এত দ্রুত মুড চেঞ্জ করতে পারে? আমি হাজারো খুঁজেও এর উত্তর বের করতে পারলাম না। কি হলো বলো, ফোন সুইচ অফ করে রেখেছিলে কেন? সাহস বেড়ে গেছে খুব? ওনার ধমকে চুপসে রইলাম আমি। উনি আবারও বললেন, পরপর দুইটা ভয়াবহ কাজ করেছো তুমি আহি। এক, আমার কথা অমান্য করে মোবাইল অফ করেছো, আর দ্বিতীয়টা, ওই ধ্রুবের সাথে ভাব জমিয়েছো। উনি আমার সিনিয়র ডক্টর, বুঝেছেন? এছাড়া আর কিছুই না। আই ডোন্ট কেয়ার, তুমি ওর সাথে বেশি ভাব জমাবো না, দ্যাটস ইট। এখন খামোখা কথা বাড়িয়ে লাভ নাই আহি, তোমার শাস্তিটা যথার্থ করতে হবে তো। বলে উনি টি শার্ট পরে চিৎ করে শুয়ে পড়লেন খাটে। ইশারায় আমায় বললেন ওনার কাছে থাকতে। ওনার বিদ্রুপ হাসির মতিগতি বুঝতে পারলাম না আমি। ভয়ার্ত চোখে ঠায় দাঁড়িয়ে রইলাম ওনার দিকে। উনি এবার বললেন, চলো কাছে আসো। ছোট ছোট পায়ে আমি ওনার কাছে এগিয়ে গিয়ে খাটে বসলাম। আনভীর এবার আমায় অবাক করে দিয়ে বললেন, তো আদর করার জন্য কাছে ডাকিনি আহি, ডেকেছি তোমার শাস্তি দেওয়ার জন্য। আর তোমার শাস্তি হলো, বলে উনি উঠে আমার কানের কাছে মুখ নিয়ে গেলেন। বলে উঠলেন, এখন আমার ঘুমানোর আগ পর্যন্ত তুমি আমার চুল টেনে দিবে। তারপর ঘুমানোর পর আমার যা আধোয়া কাপড় চোপড় আছে সব ধুয়ে ফেলবে। বিস্ফোরিত নয়নে আমি তাকালাম ওনার দিকে। বললাম, এত রাতে ধুবো? এই জন্য তো এটা নাম শাস্তি। আর আমার শার্ট টি শার্ট প্যান্ট ট্রাউজার সব আজ রাতেই ধুবে, কারণ কাল সকাল আমরা এক জায়গায় যাব, কোথায়? বাবার কাছে। আগামীকাল বাবা মায়ের অ্যানিভার্সারি বলেছি তো ভাবি, সেখানেই যাব। চোখ জোড়া চকচক করে উঠল আমার। বললাম, আপনি যাবেন? ভাবি বলেছে। ঘুমো ঘুমো কণ্ঠে বললেন উনি। আমি হাফ ছেড়ে বাঁচলাম। পরক্ষণে শাস্তির কথাগুলো ভাবতেই মুখে বিরক্তির শব্দ এসে পড়ল। আনভীর বললেন, কাউন্টার স্টার্ট আহি, আমার চুল টেনে দাও। ঘুমানোর আগ পর্যন্ত এক পাও নড়বে না, তারপর জামা কাপড়গুলো ধুয়ে দেবে। আমি বাধ্য মেয়ের মতো চুল টেনে দিতে থাকলাম ওনার। অপেক্ষায় আছি কখন ঘুমাবে। কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে গেলেন আনভীর। হয়তো ক্লান্ত ছিলেন তাই। আমি ভালোভাবে পরখ করে দেখলাম ওনাকে যে ঘুমিয়ে গেছে কিনা। তারপর আস্তে করে কেটে পড়ে ট্রাই করতেই উনি ঘুমো ঘুমো কণ্ঠে বললেন, এক পাও নড়বে না, আগে চুল টানো, মাথা টিপো, দেন যা করতে বলছে ওগুলি করো, আজ রাতে করবে। আমি
রেগে মেগে ওনার কাছে বসলাম। মানছি তখন ফোন সুইচ অফ করে আবারও ধ্রুব স্যারের সাথে কথা বলাটা উনি পছন্দ করেন নাই, তাই বলে এমনটা করবেন বাটা খবিস কোথাকার। বিড়বিড়িয়ে তাই বললাম, ইচ্ছে করছে গলা টিপে মেরে ফেলি। আজকের সকালটা সুন্দর, বাইরে কুয়াশায় আনাগোনায় অন্যরকম লাগছে সবকিছু। এই প্রথম আমি আনভিরের সাথে গাড়িতে ওনার পাশাপাশি বসলাম। সচরাচর উনি ড্রাইভ করেন না, হয়তো ওনার পার্সোনাল বডিগার্ড করেন বা নাইট ভাইয়া করেন, তবে আজ করছেন না। হয়তো ব্যক্তিগত কাজের উদ্দেশ্যে বাইরে বেরোচ্ছেন, তাই আমি চুপচাপ ভোরের শহরটা উপভোগ করতে মগ্ন। সকালে সচরাচর জ্যাম কম থাকে, এখনও তাই, কিন্তু চোখে রাজ্যের ঘুম বিরাজ করছে আমার। এর একটাই কারণ, ওনার এতগুলো শার্ট টি শার্ট রাতে একা ধুয়েছি আমি, এর জন্য ঠান্ডার নাকও বন্ধ হয়ে গিয়েছে। মোবাইলে এখনকার তাপমাত্রা চেক করে দেখলাম 18 ডিগ্রি সেলসিয়াস। আমি ছোট দম ফেলে তাকালাম আনভিরের দিকে। চিকন গ্লাসের ভেতর দিয়ে সরু দৃষ্টি সামনের সিগন্যালে নিবদ্ধ। জানালাটা খুলতেই ইচ্ছে করছিল খুব, এতে ঘুমটাও কেটে যাবে। আমি তাই বললাম, আপনাদের ওই বাসায় যেতে কতক্ষণ লাগবে? বেশিক্ষণ হয়নি, বের হয়েছে, সময় তো লাগবেই। বলে উনি ড্রাইভ করতে মন দিলেন। আমি জানালা খোলার চেষ্টা করতেই উনি এবার ধমকে বললেন। গ্লাস খুলছো কেন গাড়ির? ঠান্ডা লাগানোর ইচ্ছে আছে? আমি চুপসে রইলাম। ঠান্ডা তো অলরেডি লেগে গিয়েছে, এখন আর কি লাগবে? গতকাল যে জরিনা খালার মতো আমায় খাটিয়ে গেল সেই খবর নাই। আমি আর চোখে তাকালাম ওনার দিকে। আনভির এক হাত দিয়ে ড্রাইভ করতে মগ্ন। এবার মুখে মাস্ক আর সানগ্লাস পরেননি, যেটা সচরাচর পরেন উনি, হয়তো এখান থেকে ডিরেক্ট ডেস্টিনেশনে যাবেন বলে। ঘরে ঘরে হাত ঘড়ি দেখছেন বারবার, সেই সাথে ফেলছেন চোখের পলকও। আমি বলতে বাধ্য যে ওনার চোখগুলো আসলে ভয়ঙ্কর ধরনের সুন্দর। ছেলেদের এত সুন্দর চোখ হতে নেই। ঠোঁট দুটো ভিজিয়ে নিচ্ছেন বারবার। হুট করেই আমার মনে এক ভয়ঙ্কর চিন্তা আটক হলো। কথা নেই বার্তা নেই, হুট করে চুমু দিয়ে দিলাম ওনার গালে। আমি যে এমনটা করবো তা কল্পনাও করতে পারিনি আনভির। কোনো মতে ব্যালেন্স নিয়ন্ত্রণ করে রাস্তার সাইডে গাড়ি চাপালেন। এখানে মানুষজন কম, দূর দূরান্তে শুধু আবাসিক ভবন দেখা গেলেও পথে কোনো মানুষ নেই। মাঝপথে শাঁসা করে ছুটে চলছে বিলাসবহুল গাড়ি। আনভির সিট বেল্ট খুলে শরীর এলিয়ে দিলেন সিটে, কাতর দৃষ্টিতে তাকালেন আমার দিকে। আমি ভরকে গেলাম, টের পেলাম হার্টবিট বাড়ছে, ক্রমেই বাড়ছে। অন্যরকম লাগছে আনভিরকে। কাতর কণ্ঠে এবার বললেন, কি করলে তুমি এটা? আনভিরের বিক্ষিপ্ত দৃষ্টি তোলপাড় করে দিয়েছে আমার হৃদয়। ঠোঁট চেপে ঘোরগ্রস্ত দৃষ্টিতে তাকিয়ে রইলেন আমার দিকে। আমি চুপটি মেরে বসে থাকলাম। ওনার দিকে বেশিক্ষণ তাকানোর সাধ্য আমার নেই। একটু আগে নিজের করা কাজের কথা মনে করে নিজেই লজ্জা পাচ্ছি এখন। কি করবে এই লোক? নিজের থেকে ওনার কাছে কাছে গেলাম বলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে না তো আবার? আনভির আমার মৌনতা দেখে নীরবে আমার দিকে তাকিয়ে থাকলেন কিছুক্ষণ। অতঃপর আমার কাছাকাছি আসতেই আমি ভয়ে পিছিয়ে গেলাম। উনি আমার চুলগুলো কান্নার পিঠে গুজে আড়ষ্ট গলায় বললেন, এমন কাজ কেন করো যাতে আমি নিয়ন্ত্রণহীন হয়ে যাই? জানো তোমার এই ছোট্ট কাজটার জন্য কতটা অস্থির লাগছে আমার। আমি আমি আতঙ্কে কাঁপছি, ভালো মতো গুছিয়ে কথা বলার শক্তিটাও হারিয়ে ফেলেছি। উত্তেজনায় জর্জরিত লাগছে ওনাকে। উষ্ণ নিঃশ্বাস আমার মুখশ্রীতে পড়ে সর্বাঙ্গে ছড়িয়ে যাচ্ছে শিহরণ। গায়ের মিষ্টি ঘ্রাণ যেন বাইরের কুয়াশায় আচ্ছন্নতার ঘ্রাণ থেকেও সুন্দর, একান্তই নিজের। আমি অপ্রতিভ হয়ে পড়লাম, চোখ তুলে তাকালাম ওনার দিকে। ঠোঁট ভিজিয়ে বললাম, আমি আমি আসলে ভেবে চিন্তে করিনি এটা। আসলে আসলে কি? আমি বলতে না দিয়ে উনি প্রশ্ন ছুড়লেন। আমি এবার হার মানলাম। ভাবতেও পারিনি এইভাবে হুট করে চুমু দেওয়াতে এমন বিরূপ প্রতিক্রিয়া করবেন। বলি, আমার ইচ্ছে হয়েছে, আমি চুমু দিয়েছি, এতে এমন করার কি আছে? অন্য সবার কাছে আপনি এ আর কে হলেও আমার কাছে তো আপনি আমার কথাটি বলতে বলতে থেমে গেলাম আমি। আনভির এতক্ষণ ভ্রুকুচকে তাকিয়েছিলেন আমার দিকে। আমার আধা কথা শুনে বুঝতে বাকি রাখলেন না যে আমি ঠিক কি বোঝাতে চেয়েছি। উনি আরও ঝুঁকলেন এবার আমার দিকে। চোখের প্রকট দৃষ্টি নিবদ্ধ আমার বিব্রতকর চোখে। বললেন, আমি যে তোমার হাজবেন্ড তা তো আমি জানি, তো চুমু টুমু দিতে হলে এখানে দাও কেন? অ্যাক্সিডেন্ট হয়ে গেলেও কি হতো? তাই পরবর্তীতে যখন ইচ্ছে করবে তখন বেডরুমে দিও, কেমন? তাহলে মোমেন্টটা ভালো মতো এনজয় করা যাবে। আমি কদাচিৎ কিছুক্ষণ দৃষ্টি নিবদ্ধ করলাম ওনার দিকে।
এই কনকনে শীতে এখন গরম লাগছে কেমন যেন। এমন বেলাজ কথা শুনলে শুধু আমার না, অন্য একজন স্বাভাবিক মানুষেরও হয়তো একই অবস্থা হতো। দিন যতই যাচ্ছে ততই আমি অবাক হচ্ছি লোকটার কথাবার্তা শুনে। উনি সিট বেল্ট আটকে ভালো মতো বসলেন, এবার গাড়ির ইঞ্জিন স্টার্ট করতে করতে বললেন, অনেক কষ্টে নিজেকে কন্ট্রোলে এনেছি, আর আমার কিছু করো না যাতে পরে তোমাকে আফসোস করতে হয়। আজ বেশ সকাল সকালই উঠল অপূর্ব, কারণ বাবা কোনো গুরুত্বপূর্ণ কথার জন্য ডেকেছে ওকে। ফ্রেশ হয়ে ইয়ার্ডের দিকে পা বাড়ালো সে। সামনে ইজি চেয়ারে বসে আছে ওর বাবা, পাশে বসা ইকবাল হাসানের সাথে গুরুত্বপূর্ণ আলাপনে মগ্ন। অপূর্ব সামনে চেয়ারটাতে আয়েশ করে বসলো। ইশারায় একজনকে বলল ওর জন্য এক কাপ গ্রিন টি নিয়ে আসতে। ওর বাবা আর চাচা দুজনে এবার চুপ করে বসে আছে। কাপটা হাতে এসে তাকালো ওর বাবা আর ছোট চাচার দিকে, মৌনতা কাটিয়ে বলল, এত সকালে আমায় উঠানোর কারণ? ইকবাল হাসান আমতা আমতা করে কিছু বলার চেষ্টা করলো, কিন্তু কিছু বলল না। বিরক্তি চেপে বসলো অপূর্বর চোখে মুখে। কাপে এক চুমুক দিয়ে বলল, এমন ধরনের বিহেভিয়ার আমি জাস্ট হেট করি চাচু। যা বলার স্পষ্ট করে বলো। আমি কোনো সং না যে সেজে বসে থাকবো, তোমরা দেখবে। এবার নীরবতা কাটালেন অপূর্বের বাবা, বললেন, আহির নামে যে প্রপার্টিগুলো ছিল ওইগুলো ট্রান্সফার করার জন্য দলিল করা হয়ে গিয়েছে। এখন শুধু আহির সিগনেচার দরকার। বিরক্ত আরো এক ধাপ ওপরে উঠলো অপূর্বের, বলল, সারাদিন তুমি প্রপার্টি প্রপার্টি প্রপার্টি, কি আছে এর মধ্যে? হ্যাঁ, তোমার এতটা উন্মাদ হয়ে আছো। আহির মা মরেছে 14-15 বছর তো হয়েই গেল। এত বছর যখন প্রপার্টির জন্য আহিকে বাঁচিয়ে রেখেছো, আর কয়েকটা দিনই না হয় অপেক্ষা করো। খেপে গেলেন ওর বাবা, জোর গলায় বলল, জেদ করার একটা লিমিট আছে অপূর্ব, ভুলে যাস না। ও যতদিন বেঁচে থাকবে ততদিন আমাদের বিপদ। কারণ ওর মাকে তুমি আর চাচু প্রপার্টির লোভে মেরে ফেলেছো, তাই না? অপূর্বের কথায় হকচকিয়ে গেল ইকবাল, বলল, সাবধান চাচাজি, দেয়ালেরও কিন্তু কান আছে। তরতর করে ঘামছেন অপূর্বর বাবা। এটা সত্য যে ইকবাল আহির মাকে বিয়ে করেছিল শুধুমাত্র ওর বাবার বিরাট প্রপার্টি হাতিয়ে নেওয়ার জন্য। এই গোপন সত্য আহির জন্মের কিছু বছর পর আহির মা জানতে পারলে অনেকটা চক্রান্ত করে অ্যাক্সিডেন্ট নামক নাটক সাজিয়ে মেরে ফেলা হয় ওর মাকে, যার মূল কালপিট ছিল অপূর্বের বাবা আর ইকবাল সাহেব। কিন্তু আহির মা পূর্বেই উইল করে গিয়েছিল যে ওর মায়ের সম্পূর্ণ সম্পত্তি যাবে আহির নামে, আর এই লোভে আহিকে বাঁচিয়ে রেখেছিল ওরা। রাহির মনেও এই নিয়ে একটা বিরাট ক্ষোভ ছিল যে সবকিছু কেন আহির নামে করা হয়েছে, যেখানে ও বড়। তাই লোভের বশে ও হাত মিলিয়ে ফেললো তাদের সাথে। অপূর্ব মাঝে মাঝে অবাক হয় মানুষদের এত রূপ দেখে। টাকার লোভ হলো বড় লোভ, এর জন্যে আপনজনেরা অনেক দূরে সরে যায়, নিজেদের মানুষদের মারতে দুবার ভাবে না। অপূর্ব বলল, আহির সিগনেচার পেয়ে যাবে তোমরা। আগে আহি আমার হাতের নাগালে আসুক, তবে এরপর আহির ত্রিসীমানে থাকতে পারবে না তোমরা। ইট এনি চান্স যদি ওর ক্ষতি করার চেষ্টা করো, তবে আমি ভুলে যাব যে তোমরা কি হও আমার। বলেই চলে গেল অপূর্ব। দুজনে যেন হাফ ছেড়ে বাঁচল। অপূর্বের বাবা বলে উঠলেন, আল্লাহ জানে কবে ওর মাথা থেকে আহি নামক আপদ সরে যাবে। জানালা দিয়ে আশপাশ দেখতে লাগলাম আমি। গন্তব্যে এসে পড়েছি। এই কলোনিতে যেই দিকে তাকানো যায় সেই দিকেই শুধু একই ধাঁচের উঁচু উঁচু বিল্ডিং। আনভিরের বাবার মতো স্বনামধন্য মানুষদের জন্যই এই কলোনি তৈরি, দেখলেই বোঝা যায়। আর আমি গাড়ি থেকে নামলাম এবার। পিছনেই থামলো নাহিদ ভাইয়ের গাড়ি। বেচারা থমথমে অবস্থায় বসে আছে, কারণ আসার সময় কড়াকড়ি ধমক দিয়েছিলেন ওনাকে আনভির। কারণটাও খুব ছোট, উনি চেয়েছিলেন আমাদের সাথে আসতে আর ব্যাগপত্র সব ড্রাইভারের সাথে অন্য গাড়িতে পাঠাতে, কিন্তু আনভির বলেছেন যে ওই সব ব্যাগপত্রের সাথেই ওনাকে আসতে। নাহিদ ভাই এই নিয়ে তর্কে জড়াতে গেলেই আনভির যেই ধমকটা দিল, ব্যাস অমনিই নাহিদ ভাই চুপ। আনভির ইশারায় বলল, নাহিদের সাথে দাঁড়াও, আমি গাড়ি পার করে আসছি। আমি দুষ্ট হেসে পা বাড়ালাম নাহিদ ভাইয়ের দিকে, নাক টেনে বললাম, এইভাবে বেবি বয়ের মতো মুখ কালো করে রেখেছেন কেন? আহত দৃষ্টিতে আমার দিকে তাকালেন উনি। আমার সঙ্গে পাঙ্গা নেওয়াটাই যে ওনার সবচেয়ে বড় ভুল ছিল সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছে। নাহিদ ভাইয়া বললেন, মাফ করেন ভাবি, আল্লাহর ওয়াস্তে আমার কিছু ছাড়েন। আমি ভালো মতো জানি এই ছোট গাড়িতে ব্যাগপত্রের সাথে বসানোর মূল দায়িত্ব আপনি ছিলেন। এবার খুশি তো? তাহলে সব শোধবোধ। এবার আপনি আপনার রাস্তায় আর আমি আমার রাস্তায়। কসম, জীবনে আপনার সাথে পাঙ্গা নেব না। আনভির আসা মাত্রই উনি ব্যাগ নিয়ে পা বাড়ালেন লিফটের উদ্দেশ্যে। আনভির এক পলক দেখে নিলেন আমাদের, বললেন, নাহিদের সাথে এমন সাপে নেউলে টাইপ সম্পর্ক কেন তোমার? ও কি দোষ করলো? ভাইয়ের সবচেয়ে বড় দোষ সে আপনার কাজিন ব্রাদার, আর আমার একটা কথাও শোনে না সে। খুব শখ না ওনার আপনার লয়াল হওয়ার, এই শখটাই ছুটাবো আমি।
আমি আর আনভীর এবার নাহিদ ভাইয়ের পিছু পিছু লিফটে ঢুকলাম। এই প্রথমেই বাড়িতে এসেছি আমি, উত্তেজনায় বুক প্রায় ধুকপুক করছে। লিফটের সাতলে উঠতেই দরজাটা খুলে গেল। এবার করিডোরের শেষ ফ্ল্যাটের দরজা নক করতেই সেটা খুললেন শিউলি ভাবি। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।